নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত গল্প বৈদেহী। আশা করছি আপনারা আমার সঙ্গে এই গল্পটি উপভোগ করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজ গল্পের যাত্রা। দোতলার বারান্দায় সবটাই রঙিন কার্পেটে ঢাকা, আর সিঁড়িটার ধাপে ধাপে চকচকে তারের নেট খাপে খাপে বসানো। কংক্রিটে কঠিন আর মোজাইকে মসৃণ এই প্রকাণ্ড বাড়িটার বুকের ভিতর কোথাও কোনো আঁচড় লাগতে পারে না। সিঁড়িটার উপরে উঠে এসে ঠিক যেখানে বারান্দার সঙ্গে মিলেছে সেখানে দাঁড়িয়ে আছে বিকাশ আর মল্লিকা। কিন্তু একজনের মুখ এদিকে আর আরেকজনের মুখ ওদিকে, কেমন এলোমেলো আর ছন্দ ছাড়া এই কাছাকাছি দাঁড়িয়ে থাকা আর দাঁড়িয়ে থাকার ভঙ্গি। অথচ বিকাশ আর মল্লিকা হলো স্বামী আর স্ত্রী, হয় পাশাপাশি নয় মুখোমুখি ওরা দাঁড়িয়ে থাকবে। এত রাত্রে সিঁড়িমুখের কাছে বারান্দার উপর এত দীপ্ত বিদ্যুতের আলোকের নিচে এভাবে এত গম্ভীর হয়ে দুজনের দাঁড়িয়ে থাকা একটু বিষদৃশ্য বই কি। সিঁড়ি ধরে নামতে গিয়ে যেন হঠাৎ থেমে গিয়েছে বিকাশ, আর মল্লিকা শুধু দেখতে এসেছে সত্যি বিকাশ নেমে যেতে পারছে কিনা। আরো একটা বিষদৃশ্য হলো বিকাশের সাজ, যেটা সাজই নয়, গায়ে শুধু একটা গেঞ্জি, এলোমেলো করে পরা ধুতি, পায়ে একজোড়া চটি, মাথার চুল উস্কো খুস্কো, আর হাতে গ্যারেজের চাবিটা দুলছে। প্রথম কথা বলে মল্লিকা, কোথায় যাচ্ছ? বিকাশ উত্তর দেয়, নিচে। কিন্তু নিচে চলে যেতে পারেনি বিকাশ, এখনো শান্ত ও গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে, যদিও মল্লিকা একটুও বাধা দেয়নি। মল্লিকা হলো এক অতি সাধারণ মোক্তারের মেয়ে, আর বিকাশ হলো অতি বড় এক জমিদারের ছেলে। মল্লিকার রোগা রোগা দুটো হাতে চুড়ি ঢলঢল করে, আর বিকাশের কাঁধের পেশির চাপে গেঞ্জি ছিঁড়ে যায়। এহেন দুর্বল মল্লিকা এহেন প্রবল বিকাশকে বাধা দেবে কেমন করে? বাধা হবার মতো একটা বস্তুই যে নয় মল্লিকা। রাজনগরের এই বিখ্যাত কুলীন মিত্র ছেলে বিকাশ চন্দ্র মিত্র, মস্ত বড় কুলপঞ্জিতে যে বংশের নানা গৌরব ও কীর্তির কথা পয়ার ছন্দে লেখা আছে। সম্পদেই বা কি কম? আছে দেশের জমিদারি, আছে কলকাতায় 10টা বাড়ি, আছে নানা কোম্পানির শেয়ার, বিদ্যাও যথেষ্টই আছে। আজ 3 বছর হলো যে বইখানি লিখেছে বিকাশ, তার সুনাম কলকাতা ছাড়িয়ে এখন মহীশূর, বোম্বাই ও দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছে। হিন্দু কোড বিলের অনেক ভুল ধরিয়ে দিয়েছে বিকাশ, প্রমাণ করেছে স্বামী স্ত্রীর সম্পর্ক আর মনস্তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ ভ্রান্ত একটা ধারণার উপর ভিত্তি করে এই বিল রচনা করা হয়েছে। আর দিনাজপুরের সেই সাধারণ এক মোক্তার বাড়ির মেয়ে হলো মল্লিকা। টাকা পয়সায় বড় না হোক, হাসি খুশিতে আর মায়া মমতায় বেশ বড়ই তো সেই মোক্তার বাড়ি। সবচেয়ে বড় ছিল মল্লিকার মায়ের মনের আশা। বলতেন, একটি মাত্র মেয়ে আমার, বড় ঘর না পেলে বিয়েই দেব না মেয়ের। প্রতিদিন ঠিক সকাল 8টার সময় নিজের হাতে সর আর কাঁচা হলুদ খুব মিহি করে বেটে মেয়েকে কাছে ডাকতেন মল্লিকার মা। পড়া ছেড়ে উঠে আসতো মল্লিকা, মেয়েকে প্রায় কোলের ওপর বসিয়ে নিয়ে সোনা রঙের সরবাটা মাখাতেন মল্লিকার মা। দৃশ্যটা এক একদিন চোখে পড়ে যেত মল্লিকার বড়দার। বড়দা হেসে ফেলতেন, এই ধিঙ্গিটাকে নিয়ে তুমি এসব কি করছো মা? হ্যাঁ, ধিঙ্গি তো বটেই। গত মাঘে 21-এ পা দিয়েছে মল্লিকা, আর গতকাল কলেজ থেকে হাসি মুখ নিয়ে ফিরেছে।
আইএ টেস্ট পরীক্ষায় মোটামুটি ভালোভাবে পাশ করেছে সে। এখন শুধু বড় পরীক্ষাটা রয়েছে সামনে, আর মাত্র 3টি মাস পরে। মনে মনে অবশ্য আক্ষেপ করেন মল্লিকার মা। কি যে একটা অপদার্থ শরীর করেছে মেয়েটা, গায়ে তো শ্বাস ধরে না, মুখটাই শুধু দিন দিন সুন্দর হয়ে উঠছে। সত্যিই তো, কোনো গরিবের সংসারে একটা খাটুনির ঘরে গিয়ে যদি পড়ে মেয়েটা, কি হবে ওর উপায়? কতদিন বেঁচে থাকতে পারবে? সোনা রঙের সরবাটা নিঃশেষ হয়ে যায়। স্নান সেরে নিয়ে বারান্দার আয়নার সামনে দাঁড়িয়ে যখন চুল আঁচড়ায় মল্লিকা, তখন বেতের লাঠি ঠুকতে ঠুকতে বারান্দার প্রান্তে দেখা দেয় পাকা চুলে ভরা মাথা নিয়ে প্রবীণ এক ভদ্রলোকের মূর্তি। উঠোনের দিকে তাকিয়ে চেঁচিয়ে ডাকতে থাকেন ভদ্রলোক, কোথায় রে বই দেহি? ঘরে আছিস না চলে গেছিস কলেজে? মল্লিকা সাড়া দেয়, আমি ঘরেই আছি বৈদান্তিক। ভদ্রলোক লাঠি ঠুকতে ঠুকতে এগিয়ে এসে মল্লিকার কাছে দাঁড়ান। তারপরে শুকনো গাল কাঁপিয়ে আর 2 চোখের ভুরু নাচিয়ে হাসতে থাকেন। ঘরের বের হবি কবে? যেদিন বের করে দেবেন সেদিন। ইনি হলেন রাম জামাইবাবু, রামকুমার রায়, মল্লিকার সেই জ্যাঠতুতো দিদির স্বামী, যিনি বয়সে মল্লিকার মায়ের চেয়েও 2 বছরের বড়। রাম জামাইবাবু থাকেন অন্য এক পাড়ায়, আর মাঝে মাঝে আসেন এই বাড়িতে। 1টি 2টি বা 3টি সুপাত্রের সন্ধান জানিয়ে দিয়ে চলে যান। ঠাট্টা করে মল্লিকার রোগা দেহটার অস্তিত্ব স্বীকার করেন না রাম জামাইবাবু। দেহ নেই মল্লিকার, তাই মল্লিকা একটা বৈদেহী। মল্লিকাও রেহাই দেয়নি রাম জামাইবাবুকে। দাঁত নেই রাম জামাইবাবুর, বয়স 60-এর ওপর। দন্তহীন রাম জামাইবাবু তাই একটা বৈদান্তিক। রাম জামাইবাবু প্রশ্ন করেন, কি ইচ্ছে করে বল? আগে প্রেম করে নিয়ে তারপর বিয়ে করবি? ইচ্ছে করলেই বা কি, সে সুযোগ পাচ্ছি কই? আগে বিয়ে করে তারপর প্রেম করলে কেমন? ভালোই হয়। আচ্ছা, যদি বিয়ে আর প্রেম একেবারে একসঙ্গে আর এক লগ্নে হয়ে যায় তাহলে তো একেবারে চমৎকার। তাহলে এক্ষুনি একটা খোপা বেঁধে নে। রাম জামাইবাবুর উল্লাসের একটা অর্থ যেন এতক্ষণে বুঝতে পারে স্পষ্ট করে মল্লিকা। এত কথা মুখর মেয়ে মল্লিকার চোখেও একটা ভয়াতুর নীরব বিস্ময় হঠাৎ চমকে ওঠে। এক্ষুনি কেন? সত্যি আমার সর্বনাশের একটা ব্যবস্থা কি এরই মধ্যে? মল্লিকার কথা আর শেষ হয় না। বাইরের ঘর থেকে যেন মুখর একটা আলোচনা আস্তে আস্তে এই দিকে এগিয়ে আসছে। দরজার দিকে উৎসুক চোখে তাকিয়ে থাকে মল্লিকা। রাম জামাইবাবু হাসতে থাকেন। বারান্দার ওপরে এসে দাঁড়ালেন মল্লিকার বাবা আর তার বন্ধু রাজনগরের বিখ্যাত জমিদার বঙ্গচন্দ্র মিত্তির। মল্লিকার বাবা বললেন, ওই হলো আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে। বঙ্গচন্দ্র মিত্তির বললেন, সুন্দর মেয়ে, বাস, আর কোনো কথার দরকার নেই। বাইরের ঘরের দিকে ফিরে চলে গেলেন মল্লিকার বাবা আর তার জমিদার বন্ধু। এ ঘর আর ও ঘর থেকে ছুটে আসেন মল্লিকার মা, বড়দা আর বৌদি, যেন কতগুলি ব্যস্ত ও বিস্মিত কৌতূহল। বৌদি প্রশ্ন করেন, কি ব্যাপার জামাইবাবু? আহ্লাদে আটখানা হয়ে আর হো হো করে হেসে উত্তর দেন রাম জামাইবাবু,
রাজনগরের বঙ্গচন্দ্র মিত্তির, যিনি আজ তোমাদের বাড়িতে অতিথি হয়েছেন, তিনি হলেন মল্লিকার আসন্ন শ্বশুর। কোনো দাবি দাওয়া নেই, বন্ধুর উপকার করবেন বলে প্রতিজ্ঞা করেছেন বঙ্গমিত্তির। বনেদি বংশ, বড় লোকের ছেলে, বিদ্বান, বড় রোজগেরে, দেখতে ভালো, একেই তো বলে নিখুঁত মানুষ। মল্লিকার মতো মেয়ের জন্য এমন পাত্র কি স্বপ্নেও আশা করতে পেরেছিল এই মুক্তার বাড়ি? সবই তো সত্যি কথা। মল্লিকার মায়ের আশা পূর্ণ হয়েছে, তবে আজ আবার এমন করে এত রাত্রে আলিপুরের প্রকাণ্ড বাড়িটার বারান্দায় দাঁড়িয়ে থাকতে হয় কেন বিকাশ আর মল্লিকাকে? স্বামী আর স্ত্রীর চোখে ঘুম নেই কেন? মল্লিকা প্রশ্ন করে। ঘুম আসছে না তাই কি বাইরে যাচ্ছ? লোকে কি ঘুমানোর জন্য বাইরে যায়? হ্যাঁ, নিশ্চয়ই না। তবে কেন বাজে কথা বলছো? আমার কথাগুলি বাজে না, আমি বাজে হয়ে গিয়েছি। সেটা তুমি বুঝে দেখো। বুঝে দেখেছি, কিন্তু তুমিও কি বুঝতে পারো? আমি আবার কি বুঝবো? আশ্চর্য। এই সময় এভাবে তোমার ঘরের বাইরে যাওয়ার কোনো অর্থ হয় না। কি বলতে চাইছো তুমি? স্পষ্ট করে বলো। কোনো উত্তর দেয় না মল্লিকা। আজ পর্যন্ত স্পষ্ট করে বলতে পারেনি মল্লিকা, জীবনে কোনোদিনও বলতে পারবেও না বোধ হয়। কি চেয়ে এসেছে তার মন? স্পষ্ট করে বলে ফেললে যে সেই চাওয়ারও কোনো অর্থ হয় না। যে জিনিস চাওয়া যায় না, চাইলে ভিক্ষা করার মতো বিশ্রী হয়ে যায় সেই চাওয়া। চায়ওনি পায়ওনি মল্লিকা। বুকের ভিতর এই যে একটা বদ্ধ নিঃশ্বাসের যন্ত্রণা থেকে থেকে শিউরে উঠছে, এটারও বয়স যে 3 বছর। সেই উৎসবের রাত্রিতেই, সেই বাসর ঘরের হাসি আর হৈ হৈয়ের মধ্যেই মল্লিকার বুকের ভিতর যেন একটা কাঁটা বিঁধেছিল হঠাৎ। অতি সাধারণ একটা ব্যাপার, সামান্য একটা ঘটনা। সেন্টের একটা শিশি বিকাশের হাতের কাছে এগিয়ে দিয়ে বলেছিলেন বৌদি, ধরুন ভাই। কেন? দেখছেন না কেমন জুবুথুবু হয়ে মুখ লুকিয়ে বসে আছে আপনার স্ত্রী? ওর লজ্জা ভালো করে ভিজিয়ে দিন। সেন্টের শিশি হাতে নিয়ে বিকাশ আশ্চর্য হয়। তার মানে? বৌদি বলেন, মল্লিকার গায়ে ঢেলে দিন সেন্ট। আঁচল টেনে নিয়ে আরো জড়সড় হয়ে মাথাটা আরো নিচু করে নামিয়ে নিয়ে মুখটা আরো বেশি করে লুকিয়ে ফেলে মল্লিকা। সেই মুহূর্তে এক অজানা ও অচেনা মানুষের হাত থেকে জীবনে এই প্রথম তার এই উৎসবের সাজে জড়ানো দেহের উপর ঝরে পড়বে সুরভির বৃষ্টি। যেন একটা বিস্ময়ের মধ্যে মূর্ছিত হয়ে পড়ে মল্লিকার মন। সেন্টের শিশি নামিয়ে রেখে বিকাশ বলে, থাক, এসব ঝঞ্ঝাট করে লাভ নেই, শুধু সময় নষ্ট। অপ্রস্তুত হলেন বৌদি। তারপরে নিজের ভুল বুঝতে পারলেন। বড় মস্ত বিদ্বান আর মস্ত বড় লোক, সুতরাং একটু খেয়ালি আর একটু গম্ভীর আর একটু কেমন কেমন তো হবেই। এত বেশি ঠাট্টা তামাশা করাটা উচিত হয়নি। হয়তো এবাড়ির মানুষগুলিকে একটু ছ্যাবলা মনে করছেন আর মনে মনে বিরক্ত হচ্ছেন বিকাশবাবু। আমরা চলি ভাই। চলে যান বৌদি। চলে গিয়েও বাসর ঘরের দরজার ওপর কান পেতেছিলেন বৌদি। জানলার যত ফাঁক আর ফাটলের ওপর চৌকো পেতেছিলেন, কিন্তু কিছুই লাভ হলো না বৌদির, এবং একটু আশ্চর্যও হলেন। মনে হলো বাসর ঘর যেন নিষ্প্রভ হয়ে গিয়েছে, নিভে গিয়েছে বড় বাতিটা,
নইলে ঘরের ভিতরটা এত অন্ধকারে ভরা মনে হবে কেন? বৌদির কানেও ব্যথা ধরে গেল, কিছুই শুনতে পেলেন না। একটা কথার ফিসফিসও না, একটা চাপা হাসির মৃদু শব্দও না। সকালবেলা মল্লিকাকে একা পেয়ে একগাল হেসে এক হাত নিলেন বৌদি। লীলানি লোভী মেয়ে কোথাকার! মল্লিকা রাগ করে চেঁচিয়ে ওঠে, মিথ্যে কথা! কিন্তু ঘরের ভেতরে যে অন্ধকার দেখলাম সেটা তো আর মিথ্যে নয়। মুখ ভার করে আর যেন দুটো আহত চোখ নিয়ে বৌদির দিকে তাকিয়ে থাকে মল্লিকা। এবার বৌদিও একটু বিষণ্ণ আর উদ্বিগ্ন হয়ে ওঠেন। কি হলো? মুখ ভার কেন? কিচ্ছু না। ঠাকুর ঘরের সিঁড়িতে মল্লিকাকে চুপ করে একা বসে থাকতে দেখে বৈদান্তিক রামজামাইবাবুর দুই সাদা ভুরুতে প্রবল ঠাট্টা নাচতে থাকে। এত উদাস কেন রে বৈদেহী? কি হলো তোর? বিয়ে হলো। আরে প্রেম? জানি না। জানলেও তো বলবি না। বলতে বলতে আর হাসতে হাসতে চলে গেলেন রামজামাইবাবু। তারপর কয়েকটা দিন রাজনগরের বাড়ি, সেখানেও বড় একটা উৎসব সহ্য করতে হলো মল্লিকাকে। রাজনগর থেকে দিনাজপুরের বাড়িতে মল্লিকা ফিরে এসে ঘরে প্রবেশ করা মাত্রই বৌদি তেমনই উৎসাহের আবেগে প্রশ্ন করে বসলেন, কেমন হলো ফুলসজ্জা? সজ্জা হলো, ফুল হলো না। তার মানে ফুল ছিল না? ছিল, কিন্তু সেই ফুল ঠেলে সরিয়ে দেওয়া হলো। তারপর আর কোনো ফুল দেখতে পেলাম না। কেন? অন্ধকারে দেখব কি করে? এই অন্ধকারের সংবাদ শুনেও কিন্তু বৌদির মুখে কোনো অন্ধকার দেখা দিল না। মুখ টিপে হাসলেন, তারপরেই বললেন, ভালোই তো। কি জমেছে ভালো, তোমার ভাগ্যি ভালো। কোনো প্রতিবাদ না করে আনমনার মতো অন্যদিকে তাকিয়ে থাকে মল্লিকা। কঠিন গম্ভীর ও বেদনার্ত একটা মুখ দেখে আশ্চর্য হন বৌদি। অস্বীকার করতে পারছে না মল্লিকা, কিন্তু সেই স্বীকৃতির ভঙ্গি একটা মুখচোরা লাজুক হাসি হয়েও ফুটে ওঠে না কেন এই মেয়ের মুখে? এ কেমন অদ্ভুত মনের মেয়ে! তবু আবার হেসে টিপ্পনি কাটেন বৌদি, এত গম্ভীর হয়ে আর আমার উপর রাগ করে লাভ কি মল্লিকা? একদিন তো প্রমাণ হয়েই যাবে। কি প্রমাণ হবে? প্রমাণ হবে যে তুমি একটি সাংঘাতিক লোভী মেয়ে। দিন মাসের হিসেবকে তো আর ফাঁকি দিতে পারবে না। বিরক্তিতে রুক্ষ ও তপ্ত হয়ে ওঠে মল্লিকার গলার স্বর। তুমি বড় বাজে কথা বলছো বৌদি। বৌদি অপ্রস্তুত হয়ে তাকিয়ে থাকেন। কি অপরাধ করলাম ভাই? আমাকে লোভী টোভি বলো না, ওসব করজ বালাই আমার নেই। অবিশ্বাসের হাসি হেসে বৌদি বলেন, আচ্ছা আচ্ছা ভাই। রাজনগর থেকে আসবার পর দিনাজপুরের জীবনের কয়েকটা দিন বুকের ভিতরে বদ্ধ যন্ত্রণাটা একটু কম কষ্ট দিয়েছিল মল্লিকাকে। যন্ত্রণা ছিল, কিন্তু যেন ঘুমিয়েছিল। প্রতিদিন আসেন বৈদান্তিক রামজামাইবাবু, হাসি তামাশার তুফান জাগে ঘরে। সন্ধেবেলা বারান্দার উপরে শতরঞ্চি বিছিয়ে বেহালা হাতে নিয়ে বসেন মল্লিকার বাবা, ডাক দেন, হায় মলি, এসো বৌমা, আমার বাজনার সঙ্গে তোমরাও একটা কোরাস গাও। মল্লিকা হেসে ফেলে,
তা হয় না। বিস্মিত হন বাবা। কেন? আমাদের কোরাসের সঙ্গে তুমি বেহালা বাজাও। বাবা খুশি হয়ে হেসে ফেলেন। তাই হোক, একই কথা। দিনাজপুরের বাড়ির সন্ধেটা গানের সুরে মিষ্টি হয়ে ওঠে। উঠানের দুপাশে চাঁপার বন হয়ে রয়েছে। দুপুরে ঠাকুর ঘরের সিঁড়িতে বসে এই চাঁপা বনের দিকে তাকিয়ে থাকতেও বেশ লাগে। তাকিয়ে থাকে মল্লিকা। পচার মা এসে ডাক দেয়, তোর চিঠি বুঝি? দেখ তো খুকু। চিঠি হাতে নেয় মল্লিকা। হ্যাঁ, মল্লিকারই চিঠি, আলিপুর থেকে। বৌদি চিঠি কারবার অনেক চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। বৌদির উপদ্রবে শেষে বাধ্য হয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতর বসে চিঠি খোলে মল্লিকা। শুরু হলো বুকের সেই যন্ত্রণাটা। মাত্র 2টি লাইন, ইংরাজিতে টাইপ করা একটা চিঠি। চিঠির বক্তব্য হলো, পরশুদিন পৌঁছাবো দিনাজপুর, প্রস্তুত থেকো, সেদিনই রওনা হব কলকাতা। চিঠির শেষে নামটা অবশ্য বিকাশের নিজের হাতে লেখা, শুধু ছোট্ট একটি স্বাক্ষরিত বি মিত্র। 2 দিন পরে দিনাজপুরের বাড়িতে এলো বিকাশ। নিখুঁত আর চমৎকার জামাই দেখবার জন্য আর একবার আত্মীয় স্বজনের ভিড়ে চঞ্চল ও মুখর হয়ে ওঠে দিনাজপুরের বাড়ি। কিন্তু সারা দিনটা মার গা ঘেঁষে চুপ করে বসে থাকে মল্লিকা। যেন সারা বাড়ির একটা ভুল আনন্দের মাতামাতি দেখে ভয় পেয়েছে সে। জ্ঞানী, গুণী ও ধনী এবং সর্বদা কাজে ব্যস্ত মস্ত এক লোক এসেছেন, কঠিন ইস্পাতে ঢাকা একটি মানুষ। কিন্তু আর ভয় করবারও সময় ছিল না। সোনা রঙের সরবাটা দিয়ে এতদিন ধরে রঙিন করা আর নরম করা একটা প্রাণ, গান, হাসি আর তামাশার আদরে পোষা একটা জীবন ইস্পাতের মানুষের সঙ্গেই চলে গেল, আর ঠাঁই নিল আলিপুরের এই প্রকাণ্ড বাড়িতে, যে বাড়ির বারান্দায় রঙিন কার্পেটে আর সিঁড়ির ধাপে ধাপে চকচকে তারের নিট। পয়সার মানুষ, মস্ত লোক, তাকে তো সারাদিন কারবারের কাগজপত্র নিয়ে আর মামলা নিয়ে ব্যস্ত থাকতে হয়। তিনি দয়ালু মানুষও বটেন। দেশের নানা মঙ্গলের প্রয়োজনে অনেক চাঁদা দিয়ে থাকেন। অনেক রিলিফ কমিটির সঙ্গে আলোচনা করতে করতে তার বাইরের ঘরের অনেকটা সময় পার হয়ে যায়। কিন্তু ব্যস্ত হয়ে উঠবার কোনো অবলম্বন খুঁজে পায় না মল্লিকা। আয়নার সামনে এক একদিন হেসেই ফেলে মল্লিকা। স্কুলে পড়বার সময়ই খোপা কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছিল, মনে পড়ে সবই। 30 রকমের ভিন্ন ভিন্ন ছাদের খোপা তৈরির আর্ট অনেক চেষ্টা করে শিখেছিল মল্লিকা। কিন্তু সে আর্টও বোধহয় ভয় পেয়ে এরই মধ্যে শুকিয়ে গিয়েছে মল্লিকার বুকের ভিতর, এই বদ্ধ নিঃশ্বাসের যন্ত্রণার মধ্যে। আলিপুরের এই বাড়িতে এসে প্রথম রাতটা যদি বাগানের ঝাউগুলির গায়ে সেই অল্প অল্প জ্যোৎস্নার আর মৃদু বাতাসের খেলা দেখে দেখে কাটিয়ে দিতে পারত মল্লিকা, তবে হয়তো মল্লিকার স্মৃতির মধ্যে একটু জ্যোৎস্না মিশে থাকত। আজ তাহলে মনে করতে পারত মল্লিকা, স্বামীর সঙ্গে ঘর করতে এসে এই বাড়ির অন্তত প্রথম রাতটা তাকে নিশ্চিন্ত হয়ে 2 চোখ মেলে একটা স্বপ্ন দেখবার সুযোগ দিয়েছিল। কিন্তু সে সুযোগও পায়নি মল্লিকা, বরং একটা শব্দ শুনে প্রথম রাত্রিতেই হতভম্ব হয়ে গিয়েছিল সে। এবং তারপরে মৃদু বাতাস আর মৃদু জ্যোৎস্নাকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে দিয়ে একটা অন্ধকার চেপে বসেছিল মল্লিকার বুকের ওপর। রাত্রি ঠিক 10টার সময় বারান্দার ওই দিকে বিকাশের ঘরে কলিং বেল বেজে উঠল ঝনঝন করে। আর বারান্দার এই দিকের ঘরের জানলার কাছে বসে সেই শব্দ শুনে চমকে উঠল মল্লিকা। ঝাউ বাগানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে উৎকণ্ঠ হয়ে শুনতে থাকে মল্লিকা। বুঝতে পারে না এ সময় এত ব্যস্তভাবে বেল বাজিয়ে কাকে ডাকছে বিকাশ। বারান্দার কার্পেটের ওপর দিয়ে একটা চটি ঘষার শব্দ ফোঁস করে এগিয়ে আসতে থাকে। হঠাৎ মল্লিকার ঘরে ঢুকে বিকাশ একটু আশ্চর্য হয়ে বলে,
ডাকছি তবু শুনতে পাচ্ছ না যে? আমাকে ডাকছিলে? তাছাড়া কাকে ডাকবো? দু চোখ বন্ধ করতে গিয়েই মাথা হেট করে ফেলে মল্লিকা। শুনেছি, কিন্তু বুঝতে পারিনি। মল্লিকার বন্ধ চোখের পাতার ওপরে সেই মুহূর্তে আচমকা একরাশ অন্ধকার এসে ধাক্কা দেয়। আহত পাখির মৃত্যুস্বরের মতো টিক করে ছোট্ট একটা শব্দ করেছে আলোর সুইচ, আর মরে গিয়েছে সব আলোক। একটা মুখ ও বধির পেশি দর্পিত উল্লাস মল্লিকার শ্বাস রোধ করে কিছুক্ষণ, তারপরেই চলে যায়। আবার যখন জানলার কাছে এসে বাগানের ঝাউগুলির মাথার দিকে তাকায় মল্লিকা, তখন মনে হয় জলে ভিজে গিয়েছে ঝাউয়ের জ্যোৎস্নার প্রলেপ। চোখের জল মুছে নিয়ে আর একবার ভালো করে তাকায় মল্লিকা, তারপর চুপ করে বসে থাকে। একদিনই বেজেছিল কলিং বেল, তারপর আর নয়। ঝনঝন করে বেল বাজানো আর অপেক্ষায় চুপ করে বসে থাকা নিতান্তই একটা বৃথা সময় নষ্ট করার ব্যাপার। বিদ্যান ও রোজগেরে ও কাজে ব্যস্ত মানুষের কাছে সময়ের দাম অনেক। হয়তো ঘুমিয়েই পড়ে থাকবে মল্লিকা, আর শুনতেই পাবে না বিকাশের এই রাত 10টার আহ্বান। তাই নিজেই উঠে আসে বিকাশ। বারান্দার কার্পেটের ওপর দিয়ে একজোড়া পায়ের চটি ঘষার চলার শব্দ, যেন অদ্ভুত এক শব্দের সরীসৃপ হিস হিস করে ছুটে আসে মল্লিকার ঘরের দরজার দিকে। ঘরের দরজা খোলা, ঘরে আলো জ্বলে। মল্লিকার রোগা দেহটা ঘুমে অচেতন হয়ে পড়ে থাকে, চোখ বন্ধ, তবু সুন্দর মুখটা যেন ফোটা ফুলের মতো জাগা জাগা শোভায় ঢলঢল, যেন আলো মাখা হয়ে পড়ে রয়েছে তন্দ্রায় অভিভূত একটা রঙিন স্বাদ। কিন্তু ওই মুখের দিকে তাকিয়ে সময় নষ্ট করে না বিকাশ। ঘরের আলোটাও যেন একটা বাধা, কারণ আলো থাকলেই তো চোখে পড়ে যায় যত রং আর ঢং, যত রেখা লেখা আর ছায়া, যত কাজল আর টিপ, বিনা প্রয়োজনের যত জিনিস। তাই সুইচের ওপরে বিকাশের ব্যস্ত হাতের একটি আঘাতে সেই মুহূর্তে নিভে যায় ঘরের আলো। মল্লিকার চমকে জেগে ওঠা দেহের সব স্পন্দন যেন দুঃসহ এক পাষাণ ভারের পেছনে চূর্ণ হতে থাকে। আলিপুরের বাড়ির রাত্রি জীবন এই নিয়মেই চলে, কোনো ব্যতিক্রম হয় না। শরীর কেমন আছে সব খবর লিখতে লজ্জা করো না। আগ্রহে ও কৌতূহলে অস্থির হয়ে বৌদির চিঠিটা যেদিন এলো, সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন দুঃসহ একটা লজ্জা ও বেদনার ভারে অপরাধীর মতো মুখ লুকিয়ে বিছানার ওপর পড়ে রইল মল্লিকা। বৌদি শুধু অনুমান করছেন, কিন্তু মল্লিকা যে অনুভব করেই ফেলেছে। তার এই রোগা শরীরের পাঁজরের আড়ালে যেন ধুক ধুক করে নিঃশ্বাস নিচ্ছে আর একটা শরীরের কুঁড়ি। ভয় পায় মল্লিকা, কিন্তু অদ্ভুত এই ভয় কিছু গুণের জন্য বুকের ভিতর সেই বদ্ধ নিঃশ্বাসের যন্ত্রণাটাকে সরিয়ে দিয়ে মল্লিকার মনে অস্পষ্ট একটা মায়া ছড়াতে থাকে, যেন আলিপুরের প্রতি রাত্রির অন্ধকারের আহত এই শরীরের স্নায়ু ও শিরার ভিতর দিয়ে গড়িয়ে চলেছে একটা মিষ্টি কান্না ও অস্ফুট কলরবের স্রোত। এও যে জীবনে এক নতুন যাতনার আবির্ভাব। কিন্তু কি আশ্চর্য, এই যাতনাটাকে সহ্য করতে ভালোই লাগে মল্লিকার। মল্লিকার লোভের খোঁজ নেবার জন্য ব্যস্ত হয়ে রয়েছেন বৌদি। দিন মাসের হিসেব করে বৌদি যেন মল্লিকার প্রথম লোভের প্রমাণ হাতে নাতে ধরে ফেলবার চেষ্টা আজও ছাড়তে পারেননি। আর কয়েক মাস পরে বৌদি নিশ্চয়ই লিখবেন, কি মল্লিকা, ধরা পড়লে তো এইবার? তবে কেন সেদিন লম্বা লম্বা কথায় আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছিলে? বৌদির এই অভিযোগ নীরবে সহ্য করতে হবে। যে ধারণা নিয়ে উল্লাস করছেন বৌদি, সে ধারণা খণ্ডন করা যাবে না। জবাবে একথা লিখতেও পারবে না মল্লিকা। না বৌদি, ভয়ানক ভুল বুঝছ তুমি। লোভী হওয়ার সৌভাগ্য আজও আসেনি আমার জীবনে। শুধু যাচ্ছি হাসপাতালে আমার কোলের জন্য একটা নতুন লোভ কুড়িয়ে নিয়ে আসার জন্য।
এই মাত্র। হাসপাতালে যাবার দিন বিকাশের মুখের দিকে অপলক চোখে অনেকক্ষণ তাকিয়ে থাকে মল্লিকা। বিকাশ বলে, ব্যবস্থা তো সব ঠিকই আছে, এবার চলে যাও। হ্যাঁ যাচ্ছি, কিন্তু ফিরে আসতে পারবো তো? বিকাশ হাসে, হা হা হা, তুমি বড় সেন্টিমেন্টাল। যাও, আর দেরি করো না। তবু দাঁড়িয়ে থাকে মল্লিকা। ইস্পাতের মানুষের চোখ কি সত্যই দেখতে পাচ্ছে না আর বুঝতে পারছে না? মল্লিকার এই কপালের জন্য কোনো মায়া না হয় নাই হলো। ওই বিদ্বানেরই দেহের প্রবল রক্ত মাংসের তৃপ্তিতে ফুল হয়ে ফুটে আসছে যে শিশু, তার মুখ কল্পনা করেও কি ভদ্রলোকের স্তব্ধ ঠোঁট দুটো চঞ্চল হয় না মল্লিকার এই কপালে সামান্য ছোঁয়া নেবার জন্য? আর কোনো কথা না বলে অপলক চোখ নিয়েই চলে গেল মল্লিকা। আর গাড়ির ভিতর গিয়ে বসবার পর রুমাল তুলে চোখ চেপে ধরল। সঙ্গিনী নার্স বললেন, কোনো ভয় নেই দিদি, মন খারাপ করবেন না। মন আছে তাই মন খারাপ হয়েছে, আর তাই তো জীবনটা এত অশান্ত। কিন্তু যার মনই নেই সে যে কি ভয়ঙ্কর শান্ত, সেটা আজও এই এত রাত্রে আলিপুরের বাড়ির এই সিঁড়ি মুখের কাছে দাঁড়িয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছে মল্লিকা। কিন্তু সত্যিই কি তাই? মন নামে কোনো ঝঞ্ঝাট নেই এই ভদ্রলোকের জীবনে? মুখে হাসি টেনে আর চোখের দৃষ্টি একটু স্নিগ্ধ করে নিয়ে প্রশ্ন করে মল্লিকা, মন ভালো লাগছে না তাই কি বাইরে ঘুরে আসতে ইচ্ছে করছে? মন ভালো আছে, আমার মন সব সময় ভালো থাকে। তবে কেন বাইরে যেতে চাইছো? জেরা করো না আমাকে, তোমার এসব কথার উত্তর দেবার ইচ্ছে আমার নেই, আর সময়ও নেই। চুপ করে থাকে মল্লিকা। মন আছে বিকাশের, কিন্তু সে মন সবসময় ভালো থাকে। ঠিকই বলেছেন ভদ্রলোক। এই বাড়িটারই মতো মোজাইকে মসৃণ আর কংক্রিটে কঠিন একটা মন, যার উপর কোনো আঁচড় লাগতে পারে না। তা না হলে অতি বিদ্বান এই ভদ্রলোকের চোখে পড়ত কেন আর কেমন করে 2 বছর আগে সেই সন্ধ্যায় বিকাশের ঘর থেকে চলে আসবার সময় দরজার কপাটে ঠুকে গিয়েছিল মল্লিকার মাথাটা। সেদিন ছিল মল্লিকা আর বিকাশের বিয়ের 1 বছর পূর্ণ হবার দিন। বোধহয় এই শুভ দিনে হৃদয়টাকে একবার পরীক্ষা করে দেখবার শখ হয়েছিল মল্লিকার। সন্ধ্যা হতেই সেন্টের ছোট একটা নীল রঙের শিশি আঁচলের আড়ালে লুকিয়ে নিয়ে বিকাশের ঘরে ঢুকেছিল মল্লিকা। বিকাশ বিস্মিত হয়। এ কি, এই অসময়ে কেন? মল্লিকা হাসে, আজ 17ই বৈশাখ। আজ 30শে এপ্রিল। মল্লিকা হাসে, আমি ইংরেজি তারিখ মানি না। বেশ তো, কিন্তু বাংলা তারিখের কথাই বা বলছো কেন? আজ আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো, গত 17ই বৈশাখে। বিকাশও হাসে, হ্যাঁ সে একটা দিন গেছে বটে। 3 দিন কোর্ট আর অফিস কামাই করে অনেকগুলি মিটিং ছেড়ে দিয়ে। চমকে ওঠে মল্লিকা। বুকের ভিতর আবার সেই বদ্ধ নিঃশ্বাসের যন্ত্রণাটা চঞ্চল হয়ে উঠতে চায়। তবু শান্তভাবে পালঙ্কের এক কোণে চুপ করে বসে থাকে মল্লিকা। সেন্টের ছোট নীল শিশি আঁচলের আড়াল থেকে বের করে বিছানার উপরে রাখে। বিকাশ বলে, ওটা কি? চিনতে পারছো না? হ্যাঁ, একটা সেন্টের শিশি মনে হচ্ছে। আগে কখনো দেখনি? মনে পড়ছে না তো। সেই 17ই বৈশাখে দিনাজপুরে একটা বাসর ঘরে। আশ্চর্য হয় বিকাশ। হ্যাঁ মনে পড়েছে, তোমার বৌদি খুব উপদ্রব করেছিলেন একটা সেন্টের শিশি নিয়ে। হ্যাঁ সেই শিশি এটা। কি আশ্চর্য!
হাতের কাছে খবরের কাগজটা টেনে নিয়ে পড়তে থাকে বিকাশ, আর মল্লিকা শুধু স্তব্ধ হয়ে বসে থাকে কিছুক্ষণ। তারপরে ঘরের টেবিলের এক কোণে শিশিটা রেখে দিয়ে প্রায় এক দৌড়ে চলে যায় মল্লিকা। ভুল হয়েছে, নিতান্ত দুরাশা। তার এই বেনারসির আঁচলে সুরভি পিপাসা জীবনে পূর্ণ হবে না কোনোদিন। চলতে গিয়ে শাড়ির লুটানো আঁচলে পা বেঁধে যায়, আর মাথাটা কপাটে লেগে খট করে বেজে ওঠে, যেন তার জীবনেরই একটা ধিক্কারের আঘাত। টেবিলের ওপরে পড়ে রইল নীল রঙের ছোট শিশি। থাকুক, চাকর রামরতন যদি টেবিলের ধুলো পরিষ্কার না করে, তবে বোধহয় ধুলোয় চাপা পড়ে মরে যাবে শিশিটা। আর তা যদি না হয়, শিশিটা সত্যিই যদি বেঁচে থাকে, তবে তাতেই বাকি। বিকাশের চোখের উপরে চিরকাল পড়ে থাকলেও এই শিশি কোনোদিনও তার চোখে পড়বে না। নিজের ঘরের ভিতরে পা দিয়ে শান্ত হয়ে দাঁড়ায় মল্লিকা, কারণ শান্ত না হয়ে উপায় নেই। তার পায়ের শব্দও যেন দুপদাপ করে বেজে না ওঠে এই ঘরের ভিতর, কারণ আজকাল এই ঘরের ভিতরেও একটা মানুষ থাকে, মাত্র 1.5 মাস বয়সের একটি মানুষ। সারাক্ষণ ঘুমোয়, আর ঘুম ভাঙলেই কাঁদে। বরং এই ছোট্ট প্রাণটার ছোট ছোট নিঃশ্বাসগুলির কাছে বুক রেখে ঘুমিয়ে পড়তে ভালো লাগে, আর শান্তিও পায় মল্লিকা। শুয়ে পড়ে মল্লিকা। ভেজা গোলাপের 2টো পাপড়ির মতো ক্ষুদ্র রুটির শিশু ঠোঁট অদ্ভুত এক তৃষ্ণার টানে মল্লিকার বুকের ভিতর লুকানো এক গহ্বর থেকে ঝর্ণা টেনে আনছে, যেন মল্লিকাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে একটা সান্ত্বনার ধারা। ঘুমিয়ে পড়ে মল্লিকা, কিন্তু কতক্ষণ? বারান্দার কার্পেটের ওপর দিয়ে আনাগোনা করে একজোড়া চটি পড়া পায়ের শব্দ। 10টা বেজে গিয়েছে নিশ্চয়। ঘুম ভেঙে যায় মল্লিকার। বুঝতে পারে উপায় নেই, উঠে যেতেই হবে। না উঠে যাওয়া পর্যন্ত থামবে না ওই শব্দ। আজকাল মল্লিকার ঘরের ভিতরে একটি শিশু, তাছাড়া ঘরের কাছে ছোট ঘরে ঝি আর ধাই ঘুমোয়। তাই বিকাশের ঘরেই যেতে হয় মল্লিকাকে। এইভাবেই তো আরো 2টি বছর এক মুক বধির ও অন্ধ আহ্বানকে তৃপ্ত করতে করতে কেটে গেল মল্লিকার জীবন। আজ এসে একবার সচক্ষে দেখে বুঝে যেতে পারেন ঠাট্টার ওস্তাদ রাম জামাইবাবু দেহ আছে কিনা বৈদেহীর। আর একবার হাসপাতালের কেবিনের আশ্রয় নিতে হয়েছে। আরেকটি এসেছে মল্লিকার বুকের পাশে। বড়টির বয়স 2 বছর, ছোটটির 6 মাস। এখানেই থেমে থাকেনি বৈদেহীর রোগা দেহের ওপর পিপাসায় দুরন্ত এই সংসারের দাবি। এরই মধ্যে রাজনগর থেকে এক দুর্ভাগ্যের সংবাদ এসেছে, আর রাজনগরের ব্যথাহত জমিদার বাড়িকে বিশেষ একটা দুশ্চিন্তা হতে মুক্ত করার অদ্ভুত এক দায় নিতে হয়েছে মোক্তারের মেয়ে রোগা পটকা এই মল্লিকাকে। মারা গিয়েছেন শাশুড়ি ঠাকুরন 1 বছর বয়সের একটি ছেলে রেখে। মায়ের কোলের মতো একটা কোল না পেলে বাঁচবে না এই ছেলে। তাই শ্বশুর ঠাকুর আলিপুরে এসে মল্লিকার হাতে তুলে দিয়েছেন শিশুটিকে। 2 বছরের বয়সের বড়টাও ঝিয়ের কাছে শোবে না। মাঝরাতে ঘুম ভেঙে হাত বাড়িয়ে যদি মল্লিকার গলাটা ধরতে না পায়, তবে আর রক্ষা নেই। আলিপুরের প্রকাণ্ড বাড়ি সেই 2 বছর বয়সের গলার চিৎকারেই কাঁপতে থাকে। তাই বড়টাকে মাথার কাছে শোয়াতে হয়। 1 বছরের দেবরটি আর 6 মাসের ছোটটাকে রাখতে হয় ডাইনে আর বাঁয়ে। রাত্রির প্রহরে প্রহরে এক একটি ক্ষুব্ধ ও তৃষ্ণার্ত দাবির চিৎকার জাগে, কখনো বা একই সঙ্গে। ঝিও ব্যাপারটা দেখে এক এক সময় মেজাজ রাখতে পারে না। 3টে কাঁচ আখি গো দেবতা যেন, চেটে পুটে শেষ করে দিলে মায়ের শরীর। ধাই বলে, ধন্যি তুমি বৌদি, এত সহ্য করতে পারো। কিন্তু এত করেও কি তৃপ্ত হলো আর শান্ত করতে পারা গেল আলিপুরের এই বাড়ির আত্মাটাকে? খস খস হিস হিস চটি ঘষা শব্দের সরীসৃপ ছটপট করে ঘুরতে থাকে বারান্দার কার্পেটের ওপর। কাঁটায় কাঁটায় ঠিক রাত 10টার সময় অস্থির হয়ে ওঠে এই শব্দ। মল্লিকার ঘরের দরজার সামনে এসে এক একবার থামে, ছটপট করে, চলে যায়, আবার আসে। কখনো অল্প রাতে, কখনো মাঝরাতে, আর কখনো বা শেষ রাতে।
এই শব্দের নখর যেন হঠাৎ বিদ্ধ করে দেয় ঘুমন্ত মল্লিকার স্বপ্ন। ঘুম ভেঙে যায় ভয়ে। কখনো যেন স্বপ্নেরই কষ্টে ঘুম ভেঙে যায় মল্লিকার। তারপরে শুনতে পায় শব্দ। চমকে ওঠে মল্লিকা। কি বিশ্রী আর কি ভয়ঙ্কর শব্দ! রেহাই দেবে না, বাঁচতে দেবে না। মদ্দা সাপদের নিঃশ্বাসের মতো ওই শব্দ মল্লিকাকে শেষ পর্যন্ত পাগল না করে ছাড়বে না। সেদিন শব্দ শুনেও বিছানার উপর শক্ত হয়ে বসে রইল মল্লিকা। দপদপ করে মাথার ভিতরটা। মনে হয় কি ভয়ানক একটা নির্মম পৌরুষের ছায়া ঘুরছে বারান্দার অন্ধকারে। ভয় হয় মল্লিকার। ওই আনন্দহীন শব্দকে ভয় করতে করতে একদিন তার বুকের বাতাস বিষাক্ত হয়ে যাবে, আর ঘেন্না ধরিয়ে দেবে তারই জীবনের এত যত্ন, উদ্বেগ আর ব্যাকুলতা দিয়ে ঘুম পাড়ানো এই বাচ্চাগুলির ওপর। না, আর নয়। বিছানা থেকে উঠে দরজা খোলে মল্লিকা। দরজা পার হয়ে বারান্দার উপরে এসে দাঁড়ায়। বারান্দার দেওয়াল হাতড়ে সুইচ টেপে মল্লিকা। আলো ঝলক চমকে উঠতেই বিরক্ত হয়ে তাকায় বিকাশ। এ কি? আলোর উপর এত রাগ কেন? যেন আচমকা এক আঘাতে অপ্রস্তুত হয়ে বিকাশী প্রশ্ন করে। কি বলছো? তুমি তোমার ঘরে গিয়ে শো। আর তুমি? আমি যাব না। কি বললে? আর পারবো না। তুমি দয়া করে আমাকে আর ওই বিশ্রী কষ্ট দেবার জন্য ডেকো না। বিশ্রী কষ্ট? হ্যাঁ, একটুও ভালো লাগে না। শরীরে সয় না বুঝি? শরীরেও না, মনেও না। মস্ত বড়লোক আর মস্ত বিদ্বানের সম্মানের মাথায় যেন একটা রূঢ় আঘাত পড়েছে। বিকাশের চোখের তারা দুটো স্থির হয়ে জ্বলতে থাকে। ঘেন্না করে বুঝি? উত্তর দেয় না মল্লিকা। এতদিন ধরে ঘেন্নাই করে এসেছো নিশ্চয়ই। মাথা হেট করে রঙিন কার্পেটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে মল্লিকা। কোনো উত্তর দেয় না। তাহলে তুমি আর এখানে থেকে কি করবে? তুমি বলো, কি করব আমি? আমি বলি, তুমি দিনাজপুরে চলে যাও। দপ করে জ্বলে ওঠে মল্লিকার চোখ। যাব। আর তোমার বাচ্চাগুলি? তোমার বাচ্চাগুলি তোমার বাড়ির ঝি আর ধাইয়ের কাছে থাকবে। তাই ভালো। চলে যায় বিকাশ, আর মল্লিকা ফিরে এসে তার ঘরে ঢোকে ও দরজা বন্ধ করে দেয়। তিনটে শিশু কণ্ঠে চিৎকার জাগে। মুখর বিব্রত অস্থির হয়ে ওঠে আলিপুরের বাড়ির রাত্রির বাতাস। ঝি উঠে আসে, ধাই উঠে আসে, কিন্তু মল্লিকা নড়ে না। বিছানার ওপর বসে চুপ করে শুধু শুনতে থাকে মল্লিকা। যেন তার শরীরটাকে ছিঁড়ে খাবার একটা কারখানা জেগে উঠে চিৎকার করছে। শক্ত হয়ে আর নিজেকে যেন পাথর করে নিয়ে বসে থাকে মল্লিকা। বুঝতে পারে এতদিনে বিষ ধরেছে তার বুকের বাতাসে। নিজেরই ওপর একটা নিষ্ঠুর ঘেন্না দপদপ করে মাথার ভিতরে জ্বলতে থাকে। তারপরে ফুঁপিয়ে কেঁদে ওঠে মল্লিকা। মল্লিকাকে নিয়ে যাবার জন্য লোক পাঠাতে বলে দিনাজপুরে টেলিগ্রাম করেছিল বিকাশ, আর তার লোক আসতেও দেরি হয়নি। পরদিনই সকালে চলে এলেন রাম জামাইবাবু আর ঝি আর পচার মা। সেই পচার মা 5 বছর বয়স পর্যন্ত যাকে নিজের মা বলেই জানতো আর ডাকতো মল্লিকা। মল্লিকার মুখের দিকে তাকিয়ে নিজেরই মনের আহ্লাদের বেদনায় চেঁচিয়ে কাঁদতে থাকে পচার মা। মল্লিকা বলে, চুপ চুপ করো। বুঝতে পারে পচার মা এটা দিনাজপুরের মোক্তার বাড়ির মতো যাতা একটা বাড়ি নয়। এখানে মনের খুশিতেই ইচ্ছা মতো কান্নাকাটি করারও স্বাধীনতা নেই। মস্ত বাড়ি, মস্ত বড় লোকের বাড়ি,
চোখের ভুরু নাচিয়ে হাসতে গিয়ে রামজামাইবাবুও কেমন অস্বস্তি বোধ করেন। এত গম্ভীর কেন মল্লিকা? প্রশ্ন করেন রামজামাইবাবু। ব্যাপার কি রে বৈদেহী, কপতির ঝগড়া বুঝি? উত্তর দেয় না মল্লিকা। রামজামাইবাবু হঠাৎ হো হো করে হেসে যেন আলিপুরের এই প্রকাণ্ড বাড়ির একটা মিথ্যা সমস্যার গম্ভীরতাকে হাসিয়ে হালকা করে দিতে চেষ্টা করেন। যেমন তুই একটা বৈদেহী, তো তেমনই তোর মানুষটাও একটা আস্ত রামচন্দর। একটা যন্ত্রণা ছলছল করে ওঠে মল্লিকার চোখে। রামজামাইবাবুর ঠাট্টার ভাষাটাই যেন একটা জ্বালা ছুঁয়ে দিয়েছে মল্লিকার মনে। অপ্রস্তুত হন রামজামাইবাবু, প্রশ্ন করেন, সত্যি দিনাজপুর যাবি? নিশ্চয়ই। কিন্তু ব্যাপারটা কি? ভগবান জানেন। চুপ করে রইলেন আর গম্ভীর হয়ে গেলেন রামজামাইবাবু। আজ রাত্রিটা পার করে দিতে পারলেই হলো। এই কয়েক ঘন্টা গম্ভীর হয়ে থাকলে ক্ষতি কি? আর থাকতেই তো হবে। বিকাশ বড় গম্ভীর, গম্ভীর মানুষের গম্ভীর বাড়ি। রাত্রিটাও দেখা দেয় গম্ভীর হয়ে। ছেলেগুলিও সন্ধ্যা থেকে বড় শান্ত হয়ে ঘুমোচ্ছে। আর রাত 10টা হতেই যেন একটা নীরবতার গুমোট এসে চেপে বসল রাত্রির বুকের ওপর। ঘুমিয়ে পড়েছে সবাই, সারা শব্দহীন ও মূর্ছিত আলিপুরের এই প্রকাণ্ড বাড়ি। এই তো শেষ রাত্রি। মল্লিকার 3 বছরের জীবনে সহ্য করা সব আর্তনাদকে এই বাড়ি থেকে বিদায় করে দিয়ে সুখী হবার জন্য প্রস্তুত হয়েছে রাত্রিটা। বারান্দার অন্ধকারে রঙিন কার্পেটের ওপর দাঁড়িয়ে বুকের ভিতর বদ্ধ নিঃশ্বাসের যন্ত্রণাটাকে শান্ত করতে গিয়ে বুঝতে পারে মল্লিকা, সত্যি শক্তি ফুরিয়ে এসেছে তার। ইস্পাতের মানুষ ক্রুদ্ধ হয়েছে। সেই ক্রুদ্ধ মনে ক্ষমা জাগিয়ে তোলবার মতো শক্তি নেই আর এই দেহে, আর এই মনে। রাত 10টার বিষে উন্মাদ ও অশান্ত যে মানুষ মল্লিকার হাত ধরেও মল্লিকার গায়ের জ্বর বুঝতে পারেনি, বুঝতে পারলেও হাত ছেড়ে দেয়নি, সেই মানুষই কত সহজে শুধু মল্লিকার একটা প্রতিবাদের জন্য নিজেরই 3 বছরের তৃপ্তির বস্তু মল্লিকা নামে এই শরীরটাকে ছেঁড়া চিঠির মতো বাজে কাগজের ঝুড়িতে ফেলে দিয়ে শান্ত হয়ে রয়েছে। হঠাৎ চমকে ওঠে মল্লিকা। ক্রিং ক্রিং ক্রিং, একটা নতুন ধরনের শব্দ। রাত্রির এই স্তব্ধতাকে শিউরে দিয়ে টেলিফোনের শব্দ বাজছে বিকাশের ঘরে। ধীরে ধীরে এগিয়ে বিকাশের ঘরের দরজার পর্দার কাছে দাঁড়ায় মল্লিকা। শুনতে পায় আর বুঝতেও পারে কোথা থেকে টেলিফোনে এক আহ্বান এসেছে। তারই জবাব দিচ্ছে বিকাশ। থরথর করে কেঁপে ওঠে মল্লিকার পা দুটো। নিঃশব্দে নিষ্পন্দ দেহ নিয়ে আর নিঃশ্বাস বন্ধ করে শুনতে থাকে মল্লিকা। কোথায় যেন এক অন্ধকার খুঁজে বের করেছেন মল্লিকার স্বামী, এবং সেই অন্ধকারের দাম জেনে নিচ্ছেন। কি স্পষ্ট ভাষা, কত শান্ত কণ্ঠস্বর। নাচ চাই না, গানও চাই না, শুধু 1 ঘন্টার মতো সময়ের রক্ত পান করার প্রস্তাব। হ্যাঁ, এখুনি যাবেন বলে সংবাদ জানিয়ে রাখছে আলিপুরের এই প্রকাণ্ড বাড়ির রাত 10টার উন্মত্ততা। তাই আর কোনো কারণ নেই এত রাত্রে এই সিঁড়িমুখের কাছে এসে দাঁড়িয়ে আছে মল্লিকা। বাধা দেবার জন্য? শুধু নিজের চোখে একবার দেখে যাবার জন্য। মস্ত বিদ্যার আর নানা গুণের ইস্পাতে ঢাকা একজন মানুষ কেমন করে স্বচ্ছন্দে নিচে নেমে চলে যায়। শেষবারের মতো একবার দেখতে ইচ্ছে হয়েছে মল্লিকার। শুধু রাত 10টায় কিছুক্ষণের অন্ধকার পেলেই জীবন তৃপ্ত হয় যার, তার চোখের দৃষ্টি কত শান্ত। অনেকক্ষণ তো হলো, কিন্তু একটু আশ্চর্য না হয়ে পারে না মল্লিকা। এখনো কেন দাঁড়িয়ে আছে ওই কঠিন মানুষ? পথ খোলা থাকতেও কেন চলে যেতে পারছে না? হ্যাঁ,
দেখলে মনে হয় যেন বারান্দার রঙিন কার্পেটে বিকাশের পা দুটো বেঁধে গিয়েছে, কিন্তু কোনো বাধা নেই। কিন্তু সেটাই যেন একটা ভয়ানক বাধা। জীবনে এতক্ষণ ধরে কোনোদিনও এত রাগ, ঘৃণা ও সন্দেহ প্রবল হয়ে ওঠেনি বিকাশের মনে। যেমন একেবারে নিরেট ও শান্ত, যেমন সর্বদাই ভালো থাকে, বিকাশের সেই মনেই বোধহয় আগুন ধরিয়ে দিয়েছে মল্লিকার একটা কথা। আলিপুরের এই প্রকাণ্ড বাড়ি যার, সেই বিকাশ মিত্রের স্পর্শ একটুও ভালো লাগে না বিকাশ মিত্রের স্ত্রী মল্লিকার। অতি সাধারণ এক মোক্তারের মেয়ে, রোগা জিরজিরে মল্লিকার মুখের একটা কথা যেন মৃত্যুর বিষ ঠেলে দিয়েছে বিকাশ মিত্রের জীবনের সব অহংকারের উপর। তাই যন্ত্রণা জেগেছে বিকাশের ইস্পাতে আবৃত শান্ত ও সুখী মনের কোণে কোণে। জীবনেই প্রথম। তাই বোধহয় ইচ্ছে হয়েছে ওই দুঃসাহসী মেয়ের মনের ঘৃণাকে পাল্টা ঘৃণা দিয়ে একেবারে চূর্ণ করে দিয়েছে। কিন্তু সত্যিই কি তাই? বিকাশের মুখের দিকে জিজ্ঞাসুর মতো তাকিয়ে বুঝতে চেষ্টা করে মল্লিকা। যদি সত্যি তাই হয় তবে তো ভালোই হয়। মল্লিকার এই রোগা দেহটার অহংকার দেখে যদি বিদ্রোহ জাগে এই অতি শান্ত মনে, তবে অন্তত এইটুকু আজ বিশ্বাস করতে পারবে মল্লিকা, অভিমান আছে ওই মনের ভিতর, আর এই মল্লিকাকে কাছে না পেলে পাগল হয়ে যায় ওই মন। বিকাশ বলে, তো তোমার আর এখানে দাঁড়িয়ে থাকবার কোনো অর্থ হয় না। যদি বুঝতাম যে ক্ষমা চাইতে এসেছো তবে না হয়। ক্ষমা? হ্যাঁ। মল্লিকা হাসে। তোমার কাছে ক্ষমা চাইব? এটা কি আর এমন কঠিন কাজ? তবে চলো আমার ঘরে। অভিমানের কণ্ঠস্বর নয়, নিতান্ত এক প্রয়োজনের আর নিছক এক ক্ষুধার কণ্ঠস্বর, দুঃসহ। দপ করে জ্বলে ওঠে মল্লিকারও কণ্ঠস্বর। ছি! গম্ভীর হয় বিকাশ। এর মানে? কেন যাব তোমার ঘরে? টেলিফোনে তোমার একটা নেমন্তন্ন এসেছে বলে ভয় পেয়ে? আমি টেলিফোন নই, কলিং বেলও নই, আমি মানুষ। শিউরে ওঠে বিকাশ। জীবনেই প্রথম হঠাৎ ভয় পেয়ে শিউরে উঠল বিকাশের শান্ত ও কঠিন অহংকারের ইস্পাত। বিকাশের চোখ আর মন যেন সব উত্তাপ হারিয়ে একটা শীতার্ত বাতাসের আঘাতে কাঁপতে থাকে। বিকাশের জীবনই কোনোদিনও প্রস্তুত ছিল না, ধারণাতেও ছিল না যে এইরকম অদ্ভুত ভয় পৃথিবীতে আছে, আর এইভাবে শিউরে উঠতে পারে তার নিজেরই মন। নিরুত্তর আর নিস্তব্ধ বিকাশের মুখের দিকে তাকিয়ে শান্তভাবে প্রশ্ন করে মল্লিকা, কি হলো তোমার? কিচ্ছু না। তুমি মন খারাপ করছো আমার একটা সামান্য কথায়? যেন সান্ত্বনা দিতে চাচ্ছে মল্লিকা। অদ্ভুত, বোঝা যায় না মল্লিকা নামের এই নারীর মনের রহস্য। একটু বিস্মিত হয়ে মল্লিকার মুখের দিকে তাকায় বিকাশ। এই 3 বছরের মধ্যে মল্লিকার মুখের দিকে এতক্ষণ ধরে কোনো দিনও তাকায়নি বিকাশ। এতক্ষণ ধরে নয়, এমন করেও নয়। আজ সিঁড়ি মুখের কাছে দীপ্ত আলোর নিচে দাঁড়িয়ে বিকাশ বোধহয় জীবনের প্রথমবার ভালো করে আর অনেকক্ষণ ধরে দেখতে পেয়েছে আলো মাখা একটা সুন্দর মুখ। দেখতে পেয়েছে বিকাশ মল্লিকা নামে একটা মেয়ের বড় বড় চোখের পাতা, আর নরম দুটো ঠোঁট কাঁপে আর হঠাৎ স্তব্ধ হয়ে যায়। দেখতে অদ্ভুত লাগছে বিকাশের। মল্লিকার কপালে সিঁদুরের টিপ থেকে গুঁড়ো ঝরে পড়েছে মল্লিকার গালের ওপর। বোধহয় ইস্পাত ঢাকা বুকে বিস্ময় জেগেছে। বুঝতে পারে না বিকাশ, বাধাই যদি না দিতে চায় মল্লিকা, তবে কেন এখানে এসে দাঁড়িয়ে আছে বৃথা? বাধা দেবে না, বাধা দেবার জন্য একটু আগ্রহও নেই মল্লিকার। কঠিন একটা মনের ওপর শুধু ফুটে রয়েছে সুন্দর একটা মুখ,
সে রাত্রিতে হঠাৎ ঘেন্না করে বিকাশকে বাধা দিয়েছিল মল্লিকা, আর আজ এই রাত্রিতে বিকাশকে একটা সামান্য বাধা দিতেও বোধহয় ঘেন্না করছে মল্লিকা। বেদনার আশ্বাস বাজে বিকাশের গলার স্বরে। যদি আমাকে বাধা না দেবার জন্যই এসে থাকো, তবে। বাধা দিতে আসেনি, শুধু বলতে এসেছি এভাবে যেতে নেই। কিভাবে যেতে নেই? যেভাবে যাচ্ছ। বিকাশ বিব্রতভাবে তাকায়, হেসে ফেলে মল্লিকা। একটু সেজে যেতে হয়। কথাগুলি একটা অর্থহীন বাজে ঠাট্টার মতোই, কিন্তু শুনে আশ্চর্য হয় বিকাশ। কথা বলতে গিয়ে যেন ছলছল করে উঠেছে মল্লিকার গলার স্বর। একটু সাজিয়ে নিতেও হয়। চমকে ওঠে বিকাশ, যেন তার মনের কঠিন ইস্পাত ঝন করে বেজে উঠেছে মল্লিকার এই অদ্ভুত একটা কথার প্রতিধ্বনির আঘাতে। বাগানের ঝাউগুলির মাথার দিকে তাকিয়ে স্থির হয়ে রয়েছে মল্লিকার চোখ, আর যেন স্বপ্নের মধ্যে বিড়বিড় করে বলতে থাকে, মুখের দিকে তাকাতে হয়, একটু হাসতে হয়, আর আলো নেভাতে হয় না। যেন একটা সেতারের তার মধুর প্রলাপ বাজিয়ে রাত্রির নীরবতার গুমট ভেঙে দিচ্ছে, আর শুনতে গিয়ে বিকাশের অতি শিক্ষিত মনের ভিতর ভেঙে যাচ্ছে 3 বছরের একটা মূর্খ বধিরতার গুমট। সত্যি প্রলাপ। আলিপুরের এই প্রকাণ্ড বাড়ির দেওয়ালের বাধা ছাড়িয়ে অনেক দূরে কোথায় যেন চলে গিয়েছে মল্লিকার চোখের দৃষ্টি। যেন 3 বছরের বনবাসের দুঃখে আর্তনাদ করে ভেঙে পড়েছে কতগুলি রঙিন তৃষা। বলতে বলতে ছটফট করে ওঠে মল্লিকা। গানের সুর একটু শুনতে হয়, চাপা বনের দিকে একটু তাকাতে হয়, নইলে বাঁচবে কি করে মানুষ? বিকাশ ডাকে, মল্লিকা। প্রায় চিৎকার করে ওঠে মল্লিকা। ফুলশয্যার ফুল ঠেলে সরিয়ে দিতে হয় না। টপ করে মল্লিকার 2 চোখের 2 কোণ থেকে ঝরে পড়ে 2টো বড় বড় জলের ফোঁটা। ছুটে চলে যায় মল্লিকা। কোথায় গেল মল্লিকা? আলিপুরের প্রকাণ্ড বাড়ির নিস্তব্ধতার মধ্যেই যেন অদৃশ্য হয়ে গিয়েছে মল্লিকা। খুঁজে খুঁজে ক্লান্ত হয় বিকাশ। এ ঘরে না, ও ঘরেও না, তবে কোন ঘরে? কি মনে করে একটা ছোট ঘরের দরজার কাছে এসে দাঁড়ায় বিকাশ। অনুমান করতে ভুল হয়নি বিকাশের। ঘরের ভেজানো দরজায় কান রেখে শুনতে থাকে সে। মনে হয় 2টি ঘুমন্ত মানুষের নিঃশ্বাসের শব্দ বাজছে। আস্তে আস্তে ভেজানো দরজা ঠেলে ঘরের ভিতরে তাকায় বিকাশ। স্তব্ধ হয়ে আর অদ্ভুত এক মায়া বেদনায় অভিভূত চক্ষু নিয়ে দেখতে থাকে সে। বুড়ি পচার মার কোল ঘেঁষে গুটিসুটি হয়ে ঘুমিয়ে রয়েছে মল্লিকা। 24 বছর বয়সের মল্লিকা নয়, যেন এইটুকু একটা শিশু। আলিপুরের এই প্রকাণ্ড বাড়ির দংশন আর সহ্য করতে না পেরে পালিয়ে গিয়েছে অন্য এক জগতে, এক কোমল জঠর স্নেহের কাছে, আর নির্ভয়ে ঘুমিয়ে পড়েছে। ধীরে ধীরে ফিরে যায় বিকাশ। চলতে গিয়ে যেন অজানা পথের অন্ধের মতো পদে পদে হোঁচট খায় আর পা টলতে থাকে। সত্যি মল্লিকা আজ ধরাছোঁয়ার বাইরে ভিন্ন এক জগতে চলে গেছে। ওর কাছে যাবার আর ওকে ফিরিয়ে আনবার কোনো পথ নেই। মল্লিকার ঘুম ভাঙাবার অধিকার হারিয়েছে মল্লিকারই স্বামী। রঙিন কার্পেটের সঙ্গে ঘষা লেগে বিকাশের পায়ের শব্দ ছেঁড়া ছেঁড়া দীর্ঘশ্বাসের মতো শব্দ ছড়ায়। বুঝতে পারে বিকাশ, এই শব্দকেই ঘৃণা করে দূরে চলে যাবার জন্য এক কঠিন প্রতিজ্ঞার মধ্যে লুকিয়ে পড়েছে মল্লিকা।
হঠাৎ নিজেকে যেন একটা আধমরা দুর্বল ও অসহায় শরীরের ছায়া বলে মনে হয় বিকাশের। তার এই চোখের দৃষ্টির কোনো দাম নেই, বুকের এই নিঃশ্বাসের কোনো সম্মান নেই, আর এই দেহের রক্তবিন্দুর সব গর্ব দিনাজপুরের মোক্তার বাড়ির ওই মেয়ের একটি ধিক্কারে অসাড় হয়ে গিয়েছে। নিজেরই কাছে নিজেকে এত তুচ্ছ মনে হবে এমন দুর্ভাগ্য জীবনেও কল্পনা করেনি বিকাশ। বিকাশের বুকের ভিতরটা হঠাৎ যেন ভিক্ষুক হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত বোধহয় এই শূন্যতার বেদনাকে সহ্য করতে না পেরে দুর্বল অবসন্ন অসহায়ের মতো ধীরে ধীরে এগিয়ে এসে মল্লিকার শূন্য ঘরে ঢোকে বিকাশ। যে ঘরে মল্লিকা নেই, শুধু আছে মল্লিকার 3টি বছরের যত নীরব স্বাদ, অভিমান ও স্বপ্নের ছায়ামাখা স্মৃতি। এই তো মল্লিকার ঘর। ঘরের মধ্যে বিছানার ওপর 3টি ঘুমন্ত শিশু, 3টি ফুল বাঁচিয়ে আর সাজিয়ে রেখেছে মল্লিকা তার রোগা শরীরেরই সুধা দিয়ে। যেন এক দুঃসহ শূন্যতার সঙ্গে হাতাহাতি করবার জন্য চেষ্টা করতে থাকে বিকাশের হাত দুটো। আয়না টেবিলের দেরাজ ধরে টান দেয় বিকাশ। দেখতে পায় থাকে থাকে সাজানো রয়েছে কতকগুলি রুমাল। রুমালের ওপর রঙিন সুতোর লেখা বলছে, তোমার জন্মদিনে। আয়নার কাছে একটা হাতির দাঁতের কৌটো। কৌটার ঢাকনি খুলে দেখতে পায় বিকাশ সিঁদুরের ভিতর ডুবানো রয়েছে ইংরাজিতে টাইপ করা একটা চিঠি। দেখা মাত্র যেন একটা তীক্ষ্ণ খোঁচা লাগে চোখে। বিকাশের মনের ভিতরে দুটো পাথুরে চোখে। তুচ্ছ একটা চিঠিকে যে কোহিনূরের করে পুষে রেখেছে মল্লিকা। কান্না ধোয়া শিশুর মনের মতো একেবারে অসহায় আর দুর্বল হয়ে যায় বিকাশের মন। নিজের মনটাকে নিয়েই অদ্ভুত বিপদে পড়ে বিকাশ। বুকে চেপে ধরতে ইচ্ছে করে মল্লিকার এই লুকিয়ে রাখা উপহার। ফিরে এসে নিজের ঘরের ভিতর ঢোকে বিকাশ। ঘড়ির দিকে একবার তাকায়। আলিপুরের রাত্রি নিষ্ঠুর এক বিদ্রুপের আবেগে ঘড়ির কাঁটা দ্রুত ঘুরিয়ে ফিরিয়ে যাবার চেষ্টা করছে। ঘুমিয়ে আছে পচার মা, রামজামাইবাবু ঘুমিয়ে আছেন। একটা ষড়যন্ত্র যেন ঘুমের ভান করে আর ধৈর্য ধরে অপেক্ষায় রয়েছে। ভোরের আলো দেখা দিলেই মল্লিকার আহত জীবনটাকে কোলে করে নিয়ে পালিয়ে যাবে এই ষড়যন্ত্র। বাধা দেবার কোনো যুক্তি আর শক্তি খুঁজে পাবে না আলিপুরের এই বাড়ি। মল্লিকা থাকবে না। সেই শূন্যতা কেমন করে সহ্য করবে আলিপুরের বাড়ি? কিন্তু কি আশ্চর্য, তবু মল্লিকার কাছে ছুটে যাবার মতো পথ খুঁজে পায় না বিকাশ। মুহূর্তের মতো পাগল হয়ে যাবারও সাহস হারিয়েছে বিকাশের মন। হঠাৎ চোখে পড়ে টেবিলের ওপর একটি ছোট্ট নীল রঙের শিশি। ঝক করে রঙিন হয়ে ওঠে বিকাশের মুখ, আর হেসে ওঠে চোখ। ওই তো যেন বিকাশেরই জন্য জীবনের ভুল ভাঙানো মন্ত্র বুকের ভিতর লুকিয়ে রেখে 3 বছর ধরে প্রতীক্ষায় রয়েছে ওই সামান্য 3 টাকা দামের একটা জিনিস। ছটপট করে ঘরের ভিতর পায়চারি করে বিকাশ। যেন এতক্ষণে বিকাশের হাতে পায়ে আর চোখে মুখে সুন্দর একটা দুঃসাহসের ঝড় এসে লাগছে। মল্লিকার বুকের ভিতরে লুকানো সুন্দর এক রহস্যকে দেখতে পেয়ে সত্যিই লোভে পাগল হয়ে উঠেছে বিকাশের চোখ। ঘর থেকে ছুটে বেরিয়ে যায় বিকাশ। বারান্দার রঙিন কার্পেটের ওপর ছটফট করে আনাগোনা করে বিকাশ। অশান্ত পায়ের চলার শব্দ যেন এক আনন্দমত্ত নিঃশ্বাসের শব্দের মতো বারান্দার আলোকের বুক আলোড়িত করে এদিক থেকে ওদিকে যায় আর আসে। ঘুমন্ত মল্লিকার ঘরের দরজার কাছে একবার থামে বিকাশ, যেন লুব্ধ অথচ মুগ্ধ এক দস্যুর ছায়া। আর কোনো দ্বিধা, ভয় ও কুণ্ঠা নেই। এগিয়ে গিয়ে দুটি ব্যস্ত ব্যগ্র বিহবল হাতে মল্লিকার ঘুমন্ত শরীরটাকে বুকের ওপর তুলে নিয়ে চলে আসে বিকাশ। ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকায় মল্লিকা। সঙ্গে সঙ্গে আতঙ্কে ও অপমানে আহত দুটি চক্ষু জ্বলে ওঠে ঘৃণায়। যেন এক ধর্ষক দস্যুর লোভ মল্লিকার জীবন কলুষিত করার জন্য আঁকড়ে ধরেছে তার দেহ। কিন্তু চিৎকার করতে গিয়েই থেমে যায় মল্লিকা। নিষ্পলক চোখে তাকিয়ে আছে বিকাশের মুখের দিকে।
একেবারে নতুন হয়ে গিয়েছে সেই মুখ। কি সুন্দর মুখ! মুখ টিপে হাসছে বিকাশ, কিন্তু জল টলমল করছে দুই চোখে। বিকাশের ঘরের আলোটা যেন আপনা আপনি প্রখর হয়ে উঠে এই গভীর ও নিস্তব্ধ রাতের একটা নতুন বাতাস পেয়েছে। বিছানার ওপর চুপ করে আর শান্ত হয়ে শুয়ে থাকে মল্লিকা। একটা শাল মল্লিকার গায়ের ওপর টেনে দিয়ে বিকাশ বলে, তুমি ঘুমো। আর তুমি? বিকাশ হাসে। আমি আজ বসে থাকবো তোমার মাথার কাছে, আমাকে ঘুমোতে বলো না। সত্যি সত্যি বিছানার কাছে চেয়ার টেনে নিয়ে এসে বসে পড়ে বিকাশ। ঘুম নয়, যেন জীবন জুড়িয়ে দিয়ে একটা তৃপ্তি নেমে আসছে মল্লিকার চোখের ওপর। তারই আবেশের ভারে মন্থর হয়ে মুদে আসছে তার চোখের পাতা। হঠাৎ শিউরে ওঠে মল্লিকার তন্দ্রা। ঝিরঝির করে যেন একটা স্নিগ্ধ সুগন্ধের বিন্দু বিন্দু চুমো ঝরে পড়ছে মল্লিকার গায়ে, মুখে, মাথায়, আর বালিশে ও বিছানায়। আর কপালের ওপর দুটি ঠোঁটের তপ্ত সিক্ত ও শিহরিত স্পর্শ। চোখ মেলে তাকায় মল্লিকা, প্রথমে বিকাশের মুখের দিকে, তারপর বিকাশের হাতের ছোট্ট একটি নীল রঙের শিশির দিকে। মল্লিকা বলে, এ কি করলে তুমি? বিকাশ উত্তর দেয়, তুমি ঘুমো। বিকাশের একটা হাত শক্ত করে ধরে মল্লিকা। না। আজ নিস্তব্ধ রাত্রি বিহবল মুহূর্তগুলোকে যেন এই বিছানার ওপরই ফুলের মতো ছড়িয়ে দিতে চায় মল্লিকা। বিকাশের হাত ছাড়ে না মল্লিকা। নতুন এক তারার আলো জলজল করে মল্লিকার চোখে। বিকাশের গলার স্বর যেন একটু বিব্রত হয়। আমার কথা ভেবে তুমি চিন্তা করো না কোনো, তুমি ঘুমো। না। বিকাশের বুকের ভিতর চঞ্চল হয়ে ওঠে নিঃশ্বাস। কি বিপুল মধুরতা মুখর হয়ে উঠেছে মল্লিকার ওই ছোট্ট একটি কথায়। শুধু চুপ করে আর মুগ্ধ হয়ে আরো শুনতে ইচ্ছে করে। মল্লিকা প্রশ্ন করে, কি ভাবছো তুমি? উত্তর দেয় না বিকাশ। তার মুগ্ধ চোখের দৃষ্টি আরো একটু নিবিড় হয়ে ওঠে। মল্লিকা আবার বলে, বলো, কি ভাবছো? যেন একটি মায়াময় বেদনা ছটফট করে ওঠে বিকাশের চোখে। বিব্রত স্বরে বিকাশ বলে, তিনটিতে মিলে তোমার কোল কাড়াকাড়ি করছে, তার ওপর যদি আবার। মল্লিকা বলে, চুপ। তোমার শরীরের জন্য তো একটু ভাবতে হয়। না। আলো জ্বলছে প্রখর হয়ে। মল্লিকা ভাবে, তার জীবনের বাসর ঘর এতদিনে আলোয় ভরে গেল। হঠাৎ মল্লিকার চোখ দুটো যেন একটু চমকে উঠে আর ভীরু ভীরু হয়ে দরজার দিকে তাকায়। তখনই মনে পড়ে যায় একটা কথা। সঙ্গে সঙ্গে চতুর ও লাজুক একটা হাসির চাঞ্চল্য শিউরে ওঠে মল্লিকার চোখের পাতায়। বেচারা বৌদি! আজ এখন ওই দরজার ফাঁকে হঠাৎ উঁকি দিলে একেবারে সচক্ষে বুঝে ফেলতেন বৌদি। সত্যি মল্লিকা কি সাংঘাতিক একটা লেলানি, লোভী, বেহায়া। আর ভাগ্যিস বৌদি এখানে নেই। শেষ হলো আজকের গল্প, শ্রী সুবোধ ঘোষ রচিত বৈদেহী। আমাদের একজন শ্রোতা বন্ধুর অনুরোধ ছিল এই গল্পটি শোনানোর। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি পাঠ করবার। কমেন্টে জানাবেন আপনার কেমন লাগলো। আর আপনাদেরকে বলছি, যদি কোনো গল্প পড়ে শোনানোর অনুরোধ থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই চ্যানেলে পাঠ করে শোনানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই, এখানেই বিদায় নেব আজ। কিছুদিনের মধ্যেই দেখা হচ্ছে একটি নতুন গল্পের সঙ্গে।
ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই গল্পে থাকবেন। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে ওই সাবস্ক্রাইব করবেন, এতে আমার মনোবল এবং উৎসাহ দুই বৃদ্ধি পায়। আজ তাহলে আসি, নমস্কার।